নমস্কার। অতুল সুভাষের ব্যাপারটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। গত 3-4 দিন ধরে এই ব্যাপারটি সোশ্যাল মিডিয়া এবং আমাদের সংবাদ মাধ্যমে ছেয়ে আছে একদম। অতুল সুভাষ একজন এআই ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার। বিহারের সমস্তিপুরে বাড়ি। কিছুদিন আগে ব্যাঙ্গালোরের একটি ঘরে একটি ভিডিও এবং একটি সুইসাইড নোট বানিয়ে সুইসাইড করে। এই ব্যাপারে আমি আজকে সকালে একটি ভিডিও করেছিলাম, লাইভ করেছিলাম। এই লাইভটি যখন আমি করি, একটা জায়গায় আমি মুভ করছিলাম, সেই কারণে সমস্ত কথা এই লাইভে বলা হয়নি। তাই এই ভিডিওটি আবার আমি আপলোড করছি। এই ভিডিওটিতে সেই সমস্ত ডিটেল রয়েছে, এখানে আপনারা ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন যে অতুল সুভাষ কেন সুইসাইড করেছে এবং তার পিছনের কারণগুলি কি কি, এগুলি আপনারা জানতে পারবেন। অতুল সুভাষ ব্যাঙ্গালোরে থাকছিল, বাড়ি বিহারের সমস্তিপুর। এআই প্রফেশনাল মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রফেশনাল, বলতে পারেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 2019 সালে তার সঙ্গে নিকিতা সিংহানিয়া বলে একটি মেয়ের বিয়ে হয়। মেয়েটিও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিকঠাকই চলছিল তাদের। নিকিতা কিছুদিন ধরে কল সেন্টারে কাজও করে, কাজ করার পর কাজ ছেড়ে দেয় এবং পরবর্তীকালে আর সে জব করে না। তারপর ব্যাঙ্গালোরে তারা থাকাকালীন তাদের একটি পুত্র সন্তানও হয়। সেই সময় তো তাদের সম্পর্ক ঠিকঠাকই চলছিল। ছেলে হওয়ার কিছুদিন আগে থেকেই তাদের দুটি পরিবারের মধ্যে কিছু বিবাদ শুরু হয় এবং দাম্পত্য কলহ তাদের শুরু হয়। নিকিতার মা নিকিতার উপর যে দখলদারি এবং তার যে উপদেশ, সেটাই মুখ্য কারণ এই কলহের। অতুল যে ভিডিওটি করে গেছে এবং 23-24 পাতার যে সুইসাইড নোটটি লিখে গেছেন, সেই অনুসারে নিকিতার মা একবার ব্যাঙ্গালোর আসে। ব্যাঙ্গালোর এসে তার মেয়ে নিকিতার সঙ্গে পরামর্শ করে এবং পরামর্শ করে অতুলের কাছে টাকার ডিমান্ড করে। কার জন্য? নিকিতার ভাইয়ের জন্য, মানে অতুলের শালার জন্য। অতুল সেই টাকা দিয়েও দেয়। 3টে কিস্তিতে এই টাকা অতুল তার শালাকে পেমেন্ট করে। একবার 3 লাখ, একবার 14 লাখ, আরেকবার 3 লাখ টাকা পেমেন্ট করে। পরবর্তীকালে তার শাশুড়ি অর্থাৎ নিকিতার মা আবার একবার টাকার ডিমান্ড করে। এবারে কিন্তু টাকার পরিমাণটা 50 লাখ। অতুল বলে, আমার কাছে কিন্তু এত টাকা নেই। আমার কাছে যে এত টাকা নেই, এই কথাটা শুনে কিন্তু অতুলের স্ত্রী নিকিতা এবং তার শাশুড়ি কিন্তু অত্যন্ত ক্ষেপে যায়। অতুলও কিন্তু এবার জেদ ধরে বসে যে না, টাকা তো দেবই না, উপরন্তু যে টাকা আমি দিয়েছি আগে, সেই টাকা এবার আমি আমার শালার কাছ থেকে ফেরত চাইব। চলে আসে কোভিড। সেই সময় কোভিড যখনই আসে, নিকিতার মা তার যে পুত্র সন্তান রয়েছে তাকে নিয়ে তারা তার ঘর ছেড়ে চলে আসে, মানে ব্যাঙ্গালোর ছেড়ে চলে আসে। কোথায় যায়? জৌনপুর, ইউপির জৌনপুর, সেখানে চলে আসে। আসার পরে তারা কি করে? তারা অতুলকে ধমকি দেয় যে তুমি আমাদের সঙ্গে এই করেছো, ওই করেছো, আমাদের থেকে বরপণ নিয়েছো,
আরও অনেক কিছু করেছো, ভায়োলেন্স করেছো, তোমাকে কিন্তু আমরা দেখে নেব। এই বলে প্রথম যে কোর্ট কেস, এই কোর্ট কেসটি দায়ের করে হচ্ছে জোনপুরের একটি আদালতে। প্রথম কেসটি হচ্ছে মেনটেনেন্সের কেস, সিআরপিসি 125-এর খোরপোশের মামলা। খোরপোশের মামলা ছাড়াও বরপণের মামলা, আনন্যাচারাল সেক্স, এমনকি তার বাবার যে মৃত্যু, অর্থাৎ নিকিতার বাবার যে মৃত্যু হয়েছিল, হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর যে কারণ, সেই কারণ হিসাবেও নাকি বলা হয়, অভিযোগ এরকমই যে অতুল নাকি হচ্ছে তার বাবার কাছ থেকে, মানে নিকিতার বাবার কাছ থেকে 10 লাখ টাকা মতো বরপণ চায়, এবং চাওয়ার পরে তার বাবা সেটা নাকি সহ্য করতে পারেনি, সহ্য করতে না পারার জন্য তার হার্ট অ্যাটাক হয়। এফআইআরে ওটাই লেখা আছে, এফআইআর, এবং এফআইআরে কেস হয়। মোটামুটি নিকিতা এবং তার পরিবার অতুলের নামে যে কেস শুরু করে, 9টা মতো কেস অতুলের নামে চলছিল। শুরু হয় অতুলের এবার ব্যাঙ্গালোর থেকে জোনপুর যাত্রা। কেন ব্যাঙ্গালোর থেকে জোনপুর যাত্রা? 9টা কেস, বিভিন্ন ডেটে তাকে হাজিরা দিতে হচ্ছিল এবং যাওয়া আসা শুরু হয়ে গেছিল এবং হয়রানিও শুরু হয়ে গেছিল। এবার এই তার হিসাব অনুযায়ী এই যে কেসগুলো চলছিল, লাস্ট 2 বছরে নাকি তার 120টা ডেট পড়ে। বুঝতে পারছেন অবস্থাটা কি? 120টা ডেট লাস্ট 2 বছরে পড়ে, এবং সে ওই 120টা ডেটের মধ্যে 40 বার ওখানে হাজিরা দেয়। হাজিরা বিভিন্ন সময় হাজিরা দিয়ে এটা দেখে, কখনো তারা দেখে যে আজকে কোনো অ্যাডভোকেট মারা গেছে, কিংবা কোনো আজকে কোনো জাজ আসেনি, কখনো কোনো জাজের বদলি হয়ে গেছে। এইভাবে কিন্তু তার হয়রানিটা মোটামুটি চলতে থাকে, এরকমভাবে চলতে থাকে। এবার অতুল এবার তার অফিস থেকে ছুটি নিয়ে হচ্ছে যাচ্ছিল হচ্ছে জোনপুর গিয়ে সে তার কেসের যে হাজিরা, সেই হাজিরা দিচ্ছিল। জানেন আপনারা যে এখন প্রাইভেট কোম্পানিতে ছুটি পাওয়া কতটা মানে প্রবলেমেটিক, তখন সে হয়রানি আরও বাড়ছিল, কোর্টের ডেট আসছিল। এর মাঝখানে যেটা হয়, সব থেকে বেশি যে হয়রানি অতুলের, সেটা কখন হয়? যখন নিকিতা এবং তার পরিবার ওর বাবার যে মার্ডারের যে চার্জ, সেটা হচ্ছে অতুলের ওপর লাগায় এবং একটা এফআইআর করে। সেই এফআইআরে আমি একটু আগে বলেছি যে ওই এফআইআরে বলা হয় যে অতুল বরপণ চেয়েছিল এবং সেই বরপণ চাওয়ার কথা তার বাবা সহ্য করতে পারেনি এবং তার হার্ট অ্যাটাক হয়। এটা এফআইআরে লেখা রয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন কোর্টে ক্রস এক্সামিনেশান হয়, তখন নিকিতা এটা স্বীকার করে যে না, তার বাবার প্রায় 10 বছর ধরে হার্টের চিকিৎসা চলছিল। এখন কোশ্চেন কোর্টের কাছে এটাই আসে যে তাহলে তার বাবা যে মারা গেল, মানে নিকিতার বাবা যে অতুলের শ্বশুর, নিকিতার বাবা যে মারা গেল, তার কারণ কি তার এই অতুলের বরপণ চাওয়া, না তার হার্টের আগের থেকেই প্রবলেম ছিল? এটা প্রমাণ হয় তখন যে এই নিকিতার বাবার হার্টের আগের থেকেই প্রবলেম ছিল। তো কোর্টের অর্ডারে 302 ধারা, মানে যে মার্ডারের চার্জ, সেটা কিন্তু উঠে যায়। সেটা উঠে গেলেও কিন্তু তার হয়রানি কিন্তু বন্ধ কিন্তু হয়নি। এই অতুলকে শায়েস্তা করার জন্য তারা একটি নতুন ফন্দি আঁটে। এই অভিযোগগুলো কিন্তু অতুল তার ভিডিওতেই বলে গেছে। এই অভিযোগগুলো নতুন ফন্দিটা কি, ওই নিকিতা এবং তার পরিবার এই যে কেসগুলো চলছে, এই কেসগুলো ঠিকঠাক সময়ে হচ্ছে না বলে, দেরি হচ্ছে বলে, তারা ওখানকার হাইকোর্টে মুভ করে এবং বলে যে এই কেসগুলো ঠিক সময়ে হচ্ছে না, অনেক দেরি হচ্ছে, এই কেসগুলো ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রান্সফার করা হোক। এখন ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রান্সফার করা হোক এই বলে তারা পিটিশন দায়ের করে। তার মধ্যে একটা কেস ফাস্ট ট্র্যাকে ফেলা হয়, বাকি কেসগুলো তো নর্মালি চলে, একটা কেস হচ্ছে ফাস্ট ট্র্যাকে ফেলা হয়। এবার ফাস্ট ট্র্যাকে যখন কেসটা চলে আসে, তখন অভিযোগ যে হচ্ছে নিকিতা এবং তার পরিবার হচ্ছে ওই কোর্টে, ফাস্ট ট্র্যাক কোর্টে, তার যে পেশকার, তাকে টাকা পয়সা দিয়ে 2 দিন অন্তর অন্তর ডেট
বের করছিল, 2 দিন অন্তর অন্তর শুনানির ডেট বের করছিল। এখন অতুল কি করবে? ব্যাঙ্গালোর থেকে জোনপুর যাবে, জোনপুরে থাকবে, আসবে, আবার তার মাঝখানে আবার একটা ডেট চলে আসছিল, আবার তাকে যেতে হচ্ছিল। এইভাবে সে হয়রানি, মানে সে আর নিতে পারছিল না ম্যাটারটা। আসছে, যাচ্ছে, আবার বাড়ি ফিরে আসছে, ব্যাঙ্গালোর ফিরে আসছে, আবার একটা ডেট চলে আসছে। এইভাবেই কিন্তু ব্যাপারটা চলছিল। হ্যাঁ, নতুন। এবার এবার তার কাছে কোশ্চেন একটা, সে কি চাকরি করবে না কেস অ্যাটেন্ড করবে? কোশ্চেন হচ্ছে এটা, হচ্ছে তার কাছে চাকরি না কোর্ট, কোনটা সে করবে? এইরকমভাবে তো চলছিল। এরপর হচ্ছে তার যে আরেকটা অভিযোগ রয়েছে, যেটা হচ্ছে জোনপুর যে আদালত, সেই আদালতের যে ফ্যামিলি কোর্টের জাজের নাম হচ্ছে রীতা কৌশিক। হ্যাঁ, রীতা কৌশিকের যে এগেনস্টে, রীতা কৌশিক, তার এগেনস্টে তার একটা হচ্ছে অভিযোগ রয়েছে। তিনি বলছেন তার অভিযোগে যে ওই ভিডিওতে যে ইনি নাকি তাকে অনেক বেশি হয়রান করেছিলেন। কিভাবে হয়রান করেছিলেন? তার অনুপস্থিতিতে তিনি একটা রায় দিয়েছিলেন, যে রায়েতে বলা হয় যে প্রতি মাসে অতুল নিকিতাকে হচ্ছে 80,000 টাকা করে দেবে খোরপোশ হিসাবে। এই 80,000 টাকার মধ্যে হচ্ছে 40,000 টাকা তার নিজের জন্য খোরপোশ, এবং তার ছেলের জন্য খোরপোশ হচ্ছে আরও 40,000 টাকা। 2 মাসের পুত্র সন্তান সেই সময় ছিল, 2 মাসের পুত্র সন্তানের জন্য 40,000 টাকা। আপনারা বুঝুন ব্যাপারটা, যে মানে একটা জোনপুরের মতো একটা শহর, সেই শহরে 80,000 টাকা পার মান্থ খোরপোশ, এটা মানে শুনেই তো অবিশ্বাস্য লাগছে ব্যাপারটা। কারণ হচ্ছে আমাদের কিন্তু এই যে 125-এর যে কেস, খোরপোশের যে কেস, এই কেসেতে যে খোরপোশ কোর্ট দেয়, তার কিন্তু এইভাবে কোনো প্রেসক্রাইবড কোনো লিমিট নেই। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে কোর্ট দেখে যে ওই শহরে ঘর ভাড়া মোটামুটি মাসে কত টাকা লাগে, প্লাস ওখানের হচ্ছে কস্ট অফ লিভিং ওই শহরে কীরকম রয়েছে, আর ওই ফ্যামিলিটা যেটা মেনটেন করে, সেই ফ্যামিলিটাতে হচ্ছে তারা কীভাবে হচ্ছে তাদের লাইফস্টাইল মেনটেন করে। এইভাবেই এই জিনিসগুলো দেখেই কিন্তু হচ্ছে মেনটেনেন্সের অর্ডার হয় সাধারণভাবে। কিন্তু এক্ষেত্রে একটা 2 মাসের বাচ্চার জন্য হচ্ছে 40,000 টাকা খোরপোশ এখানে অর্ডার করা হয়েছিল। যাই হোক, তবু কিন্তু সে কিন্তু টাকা দিচ্ছিল, টাকা যে দেয়নি তা নয়, টাকা কিন্তু সে দিচ্ছিল। অতুলের হিসাবে এই খোরপোশের কিন্তু কোনো লিমিট নেই, এটা আজ 80,000 টাকা আছে, আগামীকাল এরা পিটিশান করে সেটাকে 1.5 লাখ করবে, তারপরে 2 লাখ করবে। মানে সে নিজেকে একটা এটিএম মেশিন ভেবে নিয়েছিল। মানে অতুল যেটা ভেবেছিল, যে অতুল সে নিজে বলেও গেছে ওখানে, সে বলেছে যে আমি উপার্জন করছি, আমি শিক্ষা নিয়েছি, শিক্ষা নেওয়ার পর চাকরি পেয়েছি, চাকরি পাওয়ার পরে আমি টাকা উপার্জন করছি, এবং সেই আমার উপার্জনের টাকাই হচ্ছে ব্যবহার হচ্ছে আমার এগেনস্টে কেস করার জন্য, সেই কোর্টেই ব্যবহার হচ্ছে। তাহলে এই ম্যাটারটা তাকে কিন্তু একদম ভেঙে দিয়েছিল, তাকে একদম পুরো সে একদম ভেঙে পড়ে এই ম্যাটারটাতে। তো তারপর অতুল কিন্তু এই সিদ্ধান্তটা, এই যে ভুল সিদ্ধান্তটা সে নেয় 9 ডিসেম্বর 2024 এই ভুল সিদ্ধান্তটা নেয়। আমাদের বলা হয় যে যা কিছুই হয়ে যাক, এই যে সিদ্ধান্ত, সুইসাইডের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা সবসময় ভুল। যতই হচ্ছে কঠিন পরিস্থিতি আসুক, কথার মাধ্যমে, ডায়লগের মাধ্যমে সব কিছুই মেটানো সম্ভব হয়। তাই এই সিদ্ধান্তটা ভুল বলি আমাদেরও মনে হয় এই ভুল সিদ্ধান্তটা নিল। ব্যাঙ্গালোরের ঘরে বসে ভিডিও বানালো, নোট লিখলো, তারপর সে বলল এই নোটগুলো আমরা কিন্তু বিভিন্ন কোর্টেও পাঠাবো এবং সুপ্রিম কোর্টেও পাঠাবো। তারপর সে বলে যে এই বয়সে, সে যেখানে বলে ওখানে, যে এই বয়সে আমার মা বাবাকে দেখার কথা, আমার মা বাবার অবলম্বন হওয়ার কথা, কিন্তু আমি এই বয়সে আমার মা বাবাকে কিন্তু ছেড়ে চলে যাচ্ছি, এটা কিন্তু সে বলে। এবং শেষে বলে যে আপনাদের কল্যাণ হোক, থ্যাংক ইউ। এই হচ্ছে তার শেষ হচ্ছে ওয়ার্ড। এবং এসে এখানে 12টা ইচ্ছার কথা বলেছিল, যে আমি যখন থাকবো না, এই 12টা ইচ্ছার কথা সে সেখানে লিখে গেছিল। 12টা ইচ্ছা আমি আপনাদের বলি, এই ইচ্ছাগুলো কী কী সে বলে গেছে। এই যে প্রথম হচ্ছে তার যে 9টা কেস চলছে, এই 9টা কেস যে
বিভিন্ন কোর্টে চলছে, এই কেসগুলোকে লাইভ দেখানো, লাইভ মানে মানে লাইভ যে স্ট্রিমিং হয় কোর্টের প্রসিডিংয়ের লাইভ স্ট্রিমিং, সেইভাবে হোক যাতে লোকেরা এই সাধারণ মানুষ এই কোর্ট এই কেসগুলো সম্বন্ধে জানতে পারেন। 2 নম্বর হচ্ছে তার যে ভিডিও এবং সুইসাইড নোট সেটা কোর্ট এভিডেন্স হিসাবে গ্রহণ করুক। 3 নম্বর হচ্ছে এই কেস যেগুলো চলছে এগুলো জোনপুরে ভালো বিচার পাওয়া যাবে না, এই কেসগুলোকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার করা হোক। হ্যাঁ, আর 4 নম্বর হচ্ছে তার যে ছেলে আছে সেই ছেলেকে কিন্তু নিকিতা তাকে মানুষ করতে পারবে না, তার কারণ হচ্ছে তার যা মানে চারিত্রিক যা প্রবলেম রয়েছে সেই প্রবলেমের জন্য তার ছেলে মানুষ হবে না। তার নিবেদন যে তার ছেলেকে যেন তার বাবা মার কাছে দিয়ে দেওয়া হয়, ট্রান্সফার করে দেওয়া হয়, কাস্টাডি দেওয়া হয়, এবং পরবর্তীকালে তার ভাই যেন তার ছেলেকে দেখে। তার আর হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে সবথেকে কঠিন মানে তার ইচ্ছা, মানে এটা একটা মর্মান্তিক ব্যাপার। তিনি বলেছেন যে সাজা যদি আমাকে কোর্ট না দিতে পারে তাহলে আমার যে অস্থি সেই অস্থি কোর্টের সামনে কোনো একটা নর্দমায় বিসর্জন করে দিতে, যদি আমি যদি বিচার না পাই, অর্থাৎ আমার যে যারা অপরাধী আছে সেই অপরাধীরা যদি সাজা না পায় তাহলে আমার অস্থি কোর্টের সামনের কোনো নর্দমায় বিসর্জন করে দিতে। 7 নম্বর সে কী চেয়েছে, যারা আমাকে হয়রান করেছে তাদের যেন কঠোর সাজা দেওয়া হয়। 8 নম্বর সে কী বলেছে মা বাবাকে যদি মিথ্যা মামলায় কেউ যেন না ফাঁসাতে পারে। 9 নম্বর হচ্ছে অপরাধীদের সঙ্গে আমার যে অপরাধী তাদের সঙ্গে কোনো অবস্থাতে কেউ যেন এই ভবিষ্যতে সমঝোতায় না আসে, মানে কম্প্রোমাইজের জায়গায় যেন না আসে। 10 নম্বর হচ্ছে নিকিতাকে যেন এরকম কোর্ট কখনো অর্ডার না দেয়, বা কখনো এটা নিকিতার কোনো পিটিশান এরকম যদি থাকে যে আমি কেসগুলো তুলে নেব, এরকম যদি কোনো তার পিটিশান থাকে, সেই পিটিশানে যেন কোর্ট সাড়া না দেয়, এটাও তার একটা দাবি। 11 নম্বর হচ্ছে ছেলেকে আদালতে নিয়ে গিয়ে নিকিতা কিন্তু কী করতে পারে, সিম্প্যাথি গেন করার চেষ্টা করতে পারে, সিম্প্যাথি আদায়ের চেষ্টা করতে পারে। এতদিন যাতে অতুল ছেলেকে দেখতে না পায় তার জন্য কোনো দিন সেই ছেলেকে আদালতে নিয়ে যায়নি, কিন্তু তার সে মনে করেছে, অতুল মনে করেছে এর পরবর্তীকালে নিশ্চয়ই সে আদালতে তার ছেলেকে নিয়ে যাবে কোর্টের সিম্প্যাথি পাওয়ার জন্য। কোর্ট যেন সেই দিকটা দেখে এবং তাকে যেন এই রকম সে চেষ্টা করলে তাকে যেন অনুমতি না দেয়। 12 নম্বর কি, 12 নম্বর হচ্ছে যদি তার মৃত্যুর পর, অর্থাৎ অতুলের মৃত্যুর পর যদি তার মা এবং বাবাকে যদি এই রকম হ্যারাসমেন্ট করা হয় এবং এই হ্যারাসমেন্টে যদি আমার বাবা মা যদি সেটা সহ্য করতে না পারে তাহলে তার বাবা মা যেন কোর্টে গিয়ে ইচ্ছা মৃত্যুর জন্য প্রার্থনা করে, আর কোর্ট যেন তাদের এই ইচ্ছা মৃত্যুটাকে হচ্ছে স্বীকার করে বা তাদের ইচ্ছা মৃত্যুর অনুমতি যেন তাদেরকে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে যে অতুল তো চলে গেছে, নেই, অতুলের মৃত্যুর আগে তো সে কোনো বিচার পায়নি। অতুল তো একটা এক্সাম্পল, অতুলের মতো এরকম অনেক স্বামী আমাদের ভারতবর্ষে যারা এরকম ভিডিও করে সুইসাইড নোট দিয়ে যারা লিখে যেতে পারেনি তারাও কিন্তু বিচার কিন্তু পায়নি। যাই হোক, অতুলের যে মারা যাওয়ার সাথে সাথে ব্যাঙ্গালোরের পুলিশ কিন্তু একটা কেস রেজিস্টার করেছে থানাতে, অ্যাবেটমেন্ট অফ সুইসাইডের কেস, মানে সুইসাইডের জন্য উত্তেজিত করার কেস। এবং সেই কেসেতে হচ্ছে তিনি যে নামগুলো লিখে গেছেন সেই নাম, যাদের নাম হচ্ছে নিকিতা সিংঘানিয়া তার স্ত্রী, হ্যাঁ, নিশা সিংঘানিয়া তার শাশুড়ি, আর অনুরাগ সিংঘানিয়া হচ্ছে তার কাকা শ্বশুর, এদের নাম কিন্তু তিনি লিখে গেছেন এবং সেই অনুযায়ী এফআইআরে এদের নাম হচ্ছে লেখা হয়েছে। কিন্তু একটা জিনিস হচ্ছে 1 নম্বরে যার নাম ছিল তার নামটা হচ্ছে ওই আমি বললাম যে ফ্যামিলি কোর্টের যিনি জাজ তার নাম, এবং তার নামটা হচ্ছে প্রথমে ছিল, আর সবথেকে শেষে 6 নম্বরে যে নামটা ছিল সেই নাম্বারটা হচ্ছে ওই কোর্টের পেশকার যে ছিল, যে হচ্ছে ঘুষ নিয়ে হচ্ছে খুব কম হচ্ছে টাইম পিরিয়ডের মধ্যে হচ্ছে ডেটগুলো দিয়ে দিত, নিজের ইচ্ছের মতো ওরা ডেট বের করে নিত টাকা পয়সা দিয়ে, এবং সেই জাজের সামনে জাজ দেখেও চোখ বুজে থাকতো বলে তার অভিযোগ। তিনি যে ভিডিও করে গেছে সেখানে বলা হয়েছে। তো যাই হোক, এফআইআর হয়েছে, এফআইআর হওয়ার পরে কেস স্টার্ট করেছে হচ্ছে ব্যাঙ্গালোর পুলিশ,
এবং ব্যাঙ্গালোর পুলিশ শুধু কেস স্টার্ট করেছে তাই নয়, কেস স্টার্ট করে আজকের যা খবর তাতে হচ্ছে ওই নিকিতা সিংঘানিয়া এবং তার মা এবং তার ভাই তিনজনকেই হচ্ছে অ্যারেস্ট তারা করেছে। এখন কথা হচ্ছে আমাদের এখানে যে এই যে 498A সেকশানের যে কেস হয়, বধূ নির্যাতন, তারপর হচ্ছে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, এইগুলোর যে মিসইউজ আমাদের এখানে তো চলছেই, সমানে চলছে। তো আমাদের যারা ল ফ্রেম করেন, যারা হচ্ছে এমপি রয়েছেন, তাদের এই বিষয়গুলো দেখা উচিত। কোর্টেরও বড় বড় কোর্টের, সুপ্রিম কোর্টের এই বিষয়গুলো দেখা উচিত যে কীভাবে এই যে আইনগুলো আছে এই আইনগুলোর মিসইউজ যেন বন্ধ হয়। কোশ্চেন তাহলে আমাদের কাছে হচ্ছে দুটো কোশ্চেন হচ্ছে, মারা যাওয়ার পর কি অতুল বিচার পাবে? অতুল কি বিচার পাবে মারা যাওয়ার পরও? নাকি অতুলের মা বাবা কে, অতুলের মা বাবাকে ওই তার অস্থি যেটা রেখে দেওয়া হবে সেটা কি কোর্টের সামনে কোনো নর্দমায় তাদেরকে বিসর্জন করতে হবে? ভাবুন আর কমেন্ট করুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।